পাঠিয়ে দেয়। টোবাটেক সিংকে টানাটানি করে সে কোথাও যাবে না। বাবা ঠিক আছে, ওকে পরে পাঠানো হবে। সব পাগলদেরকে দুই ভাগে ভাগ করা শেষ, একমাত্র বাকি রইল টোবাটেক সিং। নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আছে শেষ পাগল টোবাটেক সিং। তাকে টানছে দুই দিকের ইশারায়। একদিকে লোকের ঠেলছে তাকে ভারতে পাঠানোর জন্য, তাকে ঠেলে নাড়ানো যায় না। আরেকদিকে লোকের টানছে তাকে নিয়ে যাওয়ার জন্য, নামানো যায় না। সেটা অনড় অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। একদিকে ভারত, একদিকে পাকিস্তান, মাঝখানে একটা জমি যেটা ভারতও না যেটা পাকিস্তানেও না, সেইখানে একলা একটা পাগল খালি দাঁড়িয়ে রইল অটল পাহাড়ের মতো। অটল পাহাড়ের মতো একা দাঁড়িয়ে রইল। এবং ভোরের দিকে একটা চিৎকার করে টোবাটেক সিং নামে সেই পাগলটা মাটিতে লুটিয়ে পড়ল। এতগুলো বছর কখনো কেউ যাকে জীবনে মাটিতে শুতে দেখেনি, প্রথমবারের মতো এবং জীবনের শেষবারের মতো সে নিজের মেয়ের নামটা ধরে চিৎকার করে ধুলোয় শুয়ে পড়লো। এমন এক জায়গার ধুলো যেটা না ভারত না পাকিস্তান, সেটা মাঝামাঝি একটা নোম্যান্স ল্যান্ড। ফলে মান্টোর গল্পগুলো যখন পড়বেন তখন দেখবেন যে টোবাটেক সিং আসলে এই সাদাত হাসান মান্টো নিজে। ওই যে গালিব বলছিলেন যে আমি নিজে সেখানে যাব কেন যেখানে সবাই আসা যাওয়া করে, ওই ধারাবাহিকতায় দেখতে পাবেন মান্টোর টোবাটেক সিংয়ের মধ্যে। তিনিও সেখানে যাবেন না যেখানে তাকে জোর করে ডেকে নিয়ে যাওয়া হয়, ঠেলে যেখানে পাঠানো হয় সেখানে তিনি যাবেন না। আর যেখানে তিনি যেতে চান সেখানে দরজা বন্ধ থাকলেও তিনি তার দিকে ফিরে তাকিয়ে থাকবেন। যে আত্মাভিমানের কথা বললেন মির্জা গালিব, আল্লামা ইকবাল যে খুদি তত্ত্বের কথা বললেন, খুদি को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे बता बंदा तेरा रजा क्या है। এই যে আত্মাভিমানের কথা কবিরা বলে গেলেন, ইকবালের একটা দুর্দান্ত কথা আছে। তার একটা নোটবুক আছে, ছোট্ট নোটবুক, আপনার পড়বেন বইটা। নোটবুকের মধ্যে ইকবাল বলছেন, দেশের জন্ম হয় কবির হৃদয়ে, তার মৃত্যু ঘটে রাজনীতিবিদদের হাতে। দেশের জন্ম কবির হৃদয়ে, তার মৃত্যু রাজনীতিবিদদের হাতে। যে আত্মাভিমানের কথা গালিব বললেন, যে খুদির কথা কবি ইকবাল বললেন, তার মৃত্যু ঘটল রাজনীতিবিদদের হাতে 1947 সালে। 47-এ দেশ ভাগ হয়ে গেল। যে স্বপ্নের কথা, যে আত্মাভিমানের কথা কবিরা বলে গেলেন, যে দেশের জন্ম হয়েছিল কবিদের হৃদয়ে, তার মৃত্যু ঘটল এই রাজনীতিবিদদের হাতে 1947 সালে। এবং সেই মৃত্যুর যে জানাজা হয়েছিল, সেই জানাজার বর্ণনা লিখে গেছেন সাদাত হাসান মান্টো। তিনি দেখিয়ে গেছেন যে মানুষ কোথায় থাকে তার এত ঘৃণা, কোথায় থাকে তার মধ্যে এমন রক্ত পিপাসা। যে মানুষটা আজকে আমার বাড়ির পাশে, আমার নিরীহ প্রতিবেশী, হাজার বছর ধরে আমার দুঃখে যে এগিয়ে এসছে, আমার উৎসবে যে এগিয়ে গেছে, যার উৎসবে আমি গেছি, যার বাড়িতে তার ছেলের অসুস্থতা, মেয়ের অসুস্থতা, আমি সবার আগে হাত বাড়িয়ে দিয়েছি। কি ঘটে গেল, কি ঘটে গেল হাজার বছরের এই পাশাপাশি থাকার মধ্যে? কোথায় লুকিয়ে ছিল এই প্রতিবেশী মানুষগুলোর মধ্যে এমন রক্ত তৃষ্ণা? কোথায় লুকিয়ে ছিল এত রক্ত তৃষ্ণা? কোথায় কোথায় গণ্ডগোল আমাদের এই বেড়ে ওঠার মধ্যে, আমাদের ইতিহাসের মধ্যে কোথায় গণ্ডগোলটা আছে? কেমন করে আমরা এক রাতের মধ্যে, মাত্র কয়েকদিনের মধ্যে এরকম সাধারণ
নিরীহ মানুষ থেকে এরকম রক্ত পিপাসু হয়ে গেলাম? এগুলো যদি জানা না যায়, এর উত্তর যদি আপনি না খোঁজেন, বারবার আপনার দেশের ইতিহাসের মধ্যে, আপনার সভ্যতার মধ্যে, আপনার সমাজের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে কোথায় যে এরকম রক্ত পিপাসু আরেকটা মানুষ লুকিয়ে আছে, কবে সে আবার কোন সুযোগে বের হয়ে আসে, আপনিও জানেন না, আমিও জানি না। ফলে তাকে খোঁজা দরকার, ফলে তাকে চিহ্নিত করা দরকার, তার জন্মের ঠিকুজি পাওয়া দরকার। কোথায় তার জন্ম, কেমন করে সে খুব খাপটি মেরে লুকিয়ে থাকে, এটা বোঝা দরকার, এটা জানা থাকা দরকার, তাকে চিহ্নিত করা দরকার। নইলে আবার কখন সে কোন সুযোগে একদিনের মধ্যে, 2 দিনের মধ্যে প্রচণ্ড রক্ত পিপাসু রূপ নিয়ে দানবের মতো বের হয়ে আসবে আপনার ভেতর থেকে, আমার ভেতর থেকে, আমরা জানি না। ফলে কেন পড়া দরকার? এই জন্য পড়া দরকার, নইলে আপনার ভেতর দানবকে আপনি চিহ্নিত করতে পারবেন না। মনে রাখা দরকার, অসুস্থতা সংক্রামক, সুস্থতা সংক্রামক না। আপনি একলা অসুস্থ হয়ে আপনার পুরো মহল্লাকে অসুস্থ বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু আপনি একা সুস্থ থাকলে আপনার চারপাশের কেউ সুস্থ হবে না। ফলে সুস্থতা একটা প্রতিনিয়ত চর্চার জিনিস, সুস্থতা একটা সংগ্রামের জিনিস, অসুস্থতা সংগ্রাম না। সংগ্রাম ছেড়ে দিলেই আপনি অসুস্থ হয়ে যাবেন। এই পাঠ, এই পড়া, আপনাদের উদ্যোগ, এই প্রত্যেকটা উদ্যোগ এরকম সুস্থতার জন্য টিকে থাকার লড়াইয়ের একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা চালু রাখা খুব দরকার, নইলে আমাদের ভেতরে যে দানবটা লুকিয়ে থাকে, যে রক্ত পিপাসু সত্তাটা লুকিয়ে থাকে, যে বারবার সুযোগ পেলেই বের হয়ে আসে, তাকে দমিয়ে রাখতে হবে, তাকে পরাজিত করতে হবে। বন্দুক, পিস্তল আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই দানবকে পরাজিত করতে পারবে না। পরাজিত করতে পারবে কে? যখন আপনি নিজের সঙ্গে নিজে কথোপকথন করতে পারবেন। মনে রাখবেন, শেখ সাদি বলেছিলেন, অন্য কেউ যদি আমার গালে চর মারে আমি তাকে পাল্টা চর মারতে পারি, নিজের হাত যখন নিজের গালকে চর মারে তখন কার কাছে অভিযোগ করব? আপনি যখন নিজে স্বেচ্ছায় অপরাধ করবেন তখন আপনি কার কাছে অভিযোগ করবেন? ফলে সবার আগে এবং সবার শেষের বোঝাপড়া আপনার নিজের সঙ্গে নিজের। মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে নিজেকে ছাড়া, সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে, অভিনয় করতে পারে, একমাত্র নিজেই সে জানে সে আসলে কি। এবং মানুষ তখন নিজেকে চিনতে শেখে, চিনতে পারে যখন সে নিজেকে নিজে প্রশ্ন করে তার উত্তর পায়। কারণ বাকি সবাইকে মিথ্যা বলা যায়, নিজেকে মিথ্যা বলা যায় না। নিজেকে প্রশ্ন করে নিজের কাছ থেকে নিজের সঠিক সত্য উত্তরটা পাওয়া যায় কেবলমাত্র নিজের ভেতরের মানুষটাকে চর্চা করে টিকিয়ে রাখলে, পৃথিবীর শুভ জিনিসগুলোর সঙ্গে পাঠের সম্পর্ক রাখলে, পৃথিবীর যা কিছু ভালো অর্জন তার সঙ্গে নিজেকে জড়িত রাখলে। এই যে রিকনসিলিয়েশন অফ আমেরিকা, বিখ্যাত লেখার লেখক, তার নাম কি, যে লিখেছেন এটা, যাক নামটা রিকনসিলিয়েশন অফ আমেরিকা, ওই বইটার লেখক যিনি, তিনি বলেছিলেন একবার ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে, আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো, তখন ব্রিটিশ ভারত সহ পুরো অর্ধেক বিশ্ব ইংরেজদের দখলে, বলে যে ইংরেজদের সাম্রাজ্যে কখনো সূর্যাস্ত যায় না। এডমন্ড বার্গ বললেন, আমাকে যদি জিজ্ঞাসা করো আমি কি ভারতের উপনিবেশ চাই নাকি শেক্সপিয়ারের সনেট, আমি বলবো ইংরেজের অর্জন শেক্সপিয়ারের সনেট। পুরো ভারতবর্ষের উপমহাদেশ বিসর্জন দিয়ে হলেও আমি শেক্সপিয়ারের সনেটকে রাখব। ফলে একটা জাতির শ্রেষ্ঠ অর্জন, মানুষের শ্রেষ্ঠ অর্জন তার এই কাজগুলো, সাহিত্য।
কাব্য, যেইখানে সে শেষ পর্যন্ত নিজেকে প্রশ্ন করতে পারে। দুইটা দিক, এই কথাটা বলে আমি শেষ করি। দুটো দিক, এক, আপনার অনেক কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল অট্টালিকা আছে, ব্যাংকে শত শত কোটি টাকা আছে, এগুলো কি আপনার আছে, আপনার আছে, কিন্তু আপনি নিজে কি? আপনার থাকা আর আপনার নিজে কিছু হওয়ার মধ্যে তফাৎ আছে। ওই টাকাগুলো যদি চলে যায়, আপনার টাকার মালিক না। ওই বিল্ডিংটা যদি না থাকে, আপনি বিল্ডিংয়ের মালিক না। ওই গাড়ি যদি আপনার না থাকে, আপনি গাড়ির মালিক না। তার মানে এগুলো কোনোটাই আপনার না। আসলে আপনি নিজে কি? আপনি নিজে সেটাই যা আপনার কাছে কেড়ে নেওয়া যায় না। প্রশ্ন করুন তো নিজেকে, আপনার এমন কি আছে যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না? আমাদের চারপাশে তাকিয়ে দেখুন, আমাদের মধ্যে কয়জন লোক আছে এরকম যাদের এমন কিছু আছে যা কেড়ে নেওয়া যায় না? এরকম কয়জনের আছে আমাদের, এটা বলেন তো, যা আমাদের কাছে কেড়ে নেওয়া যাবে না? ফলে আমরা তাই যা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। এবং আমাদের মধ্যে আজকাল বোধহয় খুব কমই এমন লোক আছে যাদের এমন কিছু আছে যা কেড়ে নেওয়া যায় না। সুতরাং ওটাই শেষ কথা, 3টেও বেজে গেছে, যে আলটিমেটলি শেষ কথা হচ্ছে এই চর্চাটা টিকিয়ে রাখা। তবে একটা আসার কথা আছে, শ্রীরামকৃষ্ণ বলতেন, একটা ঘরের মধ্যে 100 বছর অন্ধকার জমে আছে, ওই ঘরের দরজা খোলা হয় না। ওই ঘরের অন্ধকার দূর করতে হলে কি 100 বছর প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে? একটা ম্যাচের কাঠি জ্বলবেন, একটা ম্যাচের কাঠিতে 100 বছর অন্ধকার নিমেষের মধ্যে দূর হয়ে যায়। আমরাও ঠিক জানি না কার হাতে কখন এইরকম একটা প্রদীপ জ্বলে উঠবে, আমরা জানি না। ফলে আমরা জ্বালিয়ে যাই, চেষ্টা করে যাই, চকমকি পাথর ঠুকতে থাকি, কোন সলতেতে কখন আগুন জ্বলে উঠবে কেউ জানে না। কিন্তু আমরা যেন চকমকি পাথরটা ঠোকানো চেষ্টা চালিয়ে যাই। আপনারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনাদেরকে হাজার সালাম। আমাকে ডেকেছেন আপনাদের সামনে কথা বলবার জন্য, আমি নতমস্তকে আপনাদেরকে এর জন্য অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দীর্ঘক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম, অনেক দূর থেকে এসেছি, এটা ভেবে হলেও আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।